আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঈদুল আজহার পরে আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আজকে আবারও হাজির হয়েছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন রিপন, প্রভাষক, ফিনান্স বিভাগ। আমরা এর আগের ক্লাসে মূলধন বাজেটিংয়ের এনপিভি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এই ধরনের অঙ্ক তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী এবং যারা প্রথম বর্ষ এবং আমাদের অনার্সের যারা হিসাব বিজ্ঞান প্রথম বর্ষে এবং ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে যারা অনার্সে তাদেরকে এই অঙ্কটা ইংরেজিতে করতে হবে বা ইংরেজিতে কোয়েশ্চেনগুলো আসে, কিন্তু অন্যান্য সবগুলো বিষয় ঠিক থাকবে। আমি আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আমি এখানে লিখেছি ম্যাগনা কোম্পানি লিমিটেড একটি নতুন মেশিন কিনতে চায়, যার ক্রয় মূল্য 1,00,000 টাকা এবং আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর। কয় বছর? 5 বছর। এবং ভগ্নাবশেষ মূল্য 0, মানে মেশিনটির কোনো ভগ্নাবশেষ মূল্য নাই। এবং বাট্টার হার দেওয়া আছে 12% ও করের হার 40%। কোম্পানিটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে বলা হচ্ছে কোম্পানিটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করে। সরলরৈখিক পদ্ধতিতে ইংলিশে বলা হয় স্ট্রেট লাইন মেথড। তোমরা অলরেডি তোমাদের হিসাব বিজ্ঞানে তোমরা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ হিসাব রক্ষণে অলরেডি তোমরা পড়েছো। তারপরও আমি আরেকটু বলে রাখি, সরলরৈখিক পদ্ধতিটা কি। সরলরৈখিক পদ্ধতিটা হচ্ছে প্রতি বছর আমরা যে অবচয়টা নির্ণয় করব, ওই অবচয়ের পরিমাণটা প্রতি বছর সমান থাকবে। আমাদের ফিনান্সের মূলধন বাজেটিংয়ের অঙ্কের মধ্যে আমাদেরকে এই সরলরৈখিক পদ্ধতিটা মনে রাখলে চলবে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সূত্রটা হচ্ছে মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। তবে আমাদের এখানে শুধুমাত্র দেওয়া আছে মেশিনের মূল্য। তবে মেশিনের মোট মূল্য বললাম এই কারণে, আমাদের অনেকগুলা প্রশ্নে থাকতে পারে মেশিনের ক্রয় মূল্য, থাকতে পারে সংস্থাপন ব্যয়, থাকতে পারে ও মেশিনটির আনায়ন খরচ, থাকতে পারে আমদানি শুল্ক। সবগুলা যোগ করলেই আমরা মেশিনের মূল্য পাবো। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে দেখো আমার এখানে দেওয়া আছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে। এরপর আমি এখানে বছর লিখেছি আর কর পূর্ববর্তী নগদ প্রবাহগুলো লিখলাম। এখানে দেওয়া আছে 30, তারপরে দেওয়া আছে তোমার 40,000, তৃতীয় বছরে দেওয়া আছে 45,000 টাকা, 50,000 টাকা এবং কত 40,000 টাকা। এরপরে আমাকে বলা হয়েছে এর মধ্যে উদ্দীপকের আলোকে ARR নির্ণয় করো, উদ্দীপকের আলোকে এনপিভি নির্ণয় করো। আচ্ছা শিক্ষার্থীরা, আমাদের কয়েকটা কৌশলের মধ্যে এই ARRটা হচ্ছে একটা অন্যতম একটা কৌশল মূলধন বাজেটিং এর। ARR এর পূর্ণরূপ হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, যাকে আমরা বাংলায় বলবো গড় উপার্জন হারও বলা যায়, গড় আয়ের হার বা গড় মুনাফার হার। গড় মুনাফার হারটা আমরা কিভাবে বের করব? গড় কর পরবর্তী আয়কে আমরা যখন গড় বিনিয়োগ দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করলে আমরা গড় মুনাফার হার বা শতকরা হারটা আমরা পাবো। আমরা যখন অঙ্কটা সমাধান করব তখন আমরা দেখব কিভাবে আমরা ARRটা বের করব। আর এনপিভি তো দিন আমরা করেছিলাম। তবে এখানে এই অঙ্কটা করার সময় আমাদেরকে একটা তালিকা করতে হবে। অনেকে বুঝতে পারো না কখন আমাকে তালিকাটা করতে হবে, কখন আমি তালিকা করব না। সবাই শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে দেওয়া আছে করের হার। করের হার 40% দেওয়া আছে। আর এখানে বলা হয়েছে
কর পূর্ববর্তী নগদ প্রবাহ। আমাদেরকে যখন এরআর বের করতে হবে তখন লাগবে কর পরবর্তী আয়। এই কর পরবর্তী আয়টা বের করার জন্য আমাদের চারটা বের করতে হবে, এবং আমি যে এনপিভির মান বের করব, এনপিভির মান বের করার জন্য আমাদেরকে লাগবে কর পরবর্তী নগদ প্রবাহ। কি বললাম? কর পরবর্তী নগদ প্রবাহ। যেহেতু আমার এখানে দেওয়া আছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এজন্য আমাকে তালিকাটা করতে হবে। তো আমি অঙ্ক করার সময় যখন আমি তালিকাটা করব তখন বলে দিব কোন জায়গা থেকে তালিকাটা করতে হবে অথবা কোন সময় তালিকাটা করতে হবে না। যেহেতু আমার এখানে কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে, আমাকে এরা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে অঙ্কটা সলিউশন করার আগে আমাদেরকে অবচয়ের পরিমাণটা বের করতে হবে, এরপরে আমরা তালিকাটা করব। এখন আমি অবচয়টা নির্ণয় করব। যেহেতু কোম্পানিটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করে, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের নির্ণয় করা সূত্রটা হচ্ছে মেশিনের মূল্য বা মেশিনের ক্রয় মূল্য মোট মূল্য মাইনাস মেশিনের ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। আমার যেহেতু এখানে আমাদের সংস্থাপন ব্যয় বা অন্য কোনো যেহেতু ব্যয় নাই, তাহলে আমাদের মেশিনের মূল্যটা হচ্ছে কত টাকা? 1,00,000 টাকা। আর ভগ্নাবশেষ মূল্য কত? 0। আর আয়ুষ্কাল বছর 5 বছর। তারপরও এখন আমরা একটু দেখে নিই নগদ প্রবাহগুলো আবার একটু বলে রাখি। 30,000, 40, 45,000, 50,000 এবং 40,000। আমরা এখন সমাধানে যাব। আমাদের কয়ের সমাধান করার জন্য আমাকে প্রথমে অবচয় নির্ণয় করতে হবে। আমি সরাসরি অবচয় সমান লিখতে পারি মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। মেশিনের ক্রয় মূল্য ছিল কত টাকা? 1,00,000 টাকা। তাহলে আমি লিখতে পারি 1,00,000 মাইনাস 0, ভগ্নাবশেষ মূল্য আমার ছিল না, 0 ছিল, আয়ুষ্কাল ছিল 5 বছর, সমান সমান কত হবে? 20,000 টাকা। তাহলে আমি মেশিনের অবচয়টা বের করে নিলাম। তাহলে আমাদের যেহেতু অবচয়টা আমরা বের করেই ফেললাম, অবচয় হচ্ছে কত টাকা? 20,000 টাকা। আর যেহেতু কোম্পানিটি সরলরৈখিক পদ্ধতিতে তাদের অবচয় ধার্য করে, তাহলে আমাদের প্রতি বছরে অবচয় কত হবে? 20,000 টাকা। তাহলে আমরা এখন এই যে কর পরবর্তী আয় বা কর পরবর্তী নগদ প্রবাহ বের করার জন্য আমি একটা তালিকা করব। সবাই একটু লক্ষ্য করো। অবচয় আমার কত টাকা বের হয়েছে? 20,000 টাকা। আমি এটা মুছে ফেলতেছি। তোমরা এটার নিচে আমরা করতে পারবো, কিন্তু আমি এটা যেহেতু আমাদের জায়গা কম আমি মুছে ফেললাম। অবচয়টা আমি মনে রাখবো। অবচয় কত বের করলাম? অবচয় বের করলাম 20,000 টাকা। তাহলে তালিকাটা কি হবে? তালিকাটা হবে আমাদের দেওয়া ছিল কয় বছরের? 5 বছর। 1, 2, 3, 4, 5। প্রথমে আমি লিখব বছর কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এরপরে অবচয়, এরপরে কর পূর্ব আয়, এরপরে করের হার, তারপরে হচ্ছে কর পরবর্তী আয়,
আমরা একটা চার্ট করেছি। চার্টটা আমি একটু তোমাদেরকে বলি। প্রথমে বছর, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এরপরে অবচয়, কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে পাবো আমরা কি, কর পূর্ব আয়। কি বললাম, কর পূর্ব আয়, বা এটাকে কর পূর্ব মুনাফাও বলে। এরপরে করের হার 40%। কর পূর্ব আয় থেকে করের হার বাদ দিলে আমি পাবো কর পরবর্তী আয়। এরপরে আবার আমাকে অবচয়টা যোগ করতে হবে। অবচয় যোগ করলে কর পরবর্তী নগদ প্রবাহ পাবো। আমি প্রথম বছরটা ক্যালকুলেশনটা তোমাদের করে দেখাবো, পরবর্তীগুলো আমার করা আছে, আমি তা লিখে ফেলবো। প্রথমটা আমি একটু করে দেখাই। প্রথম কর পূর্ব নগদ প্রবাহ ছিল 30,000, আমি অবচয় কত পেয়েছি, 20,000। তাহলে বলেছিলাম কি প্রতি বছর অবচয়টা সমান হবে, তাহলে 20,000 20,000 20 20। আর আমার নগদ প্রবাহগুলো ছিল 40, তারপরে 45,000, 50,000, এরপরে ছিল 40,000। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা একটু আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তাহলে কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে আমি অবচয় বাদ দিলে পাবো কর পূর্ব আয়। তা 30,000 থেকে 20,000 বাদ দিলে পাচ্ছি 10,000 টাকা। 10,000 টাকা থেকে 10,000 টাকা আমি কত করব, করের হার 40%। 10,000 টাকার 40% কত হয়, 10,000 টাকা ইন্টু 40% আসে 4,000 টাকা। এরপরে কর পূর্ব আয় থেকে করের হার, মানে কর হচ্ছে 4,000 টাকা, ওই টাকাটা বাদ দিলে পাচ্ছি 6,000। এরপরে আমরা অবচয়টা আবার লিখবো, অবচয় হচ্ছে 20,000, তাহলে পাচ্ছি 26,000। আমি আবারও একটু বলে রাখি কেমনে আমরা প্রথম বছরে কর পরবর্তী নগদ প্রবাহ বা কর পরবর্তী আয়টায় বের করলাম। কর পরবর্তী নগদ প্রবাহটা লিখলাম, আমরা যে অবচয়টা বের করেছি অবচয়টা লিখলাম, কর পরবর্তী নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে কর পূর্ব আয় পেয়েছি। কর পূর্ব আয় থেকে আমরা কর পূর্ব যে আয়টা পেলাম সেটা 40% করটা বের করলাম 4,000 টাকা। কর পূর্ব আয় থেকে করের হার বাদ দেওয়ার পরে পেলাম 6,000 টাকা। ওটার সাথে আবার অবচয় যোগ করলে আমরা পাচ্ছি কর পরবর্তী নগদ প্রবাহ। কিন্তু আমি যখন এআরআর বের করব, এআরআর জন্য আমার লাগবে কর পরবর্তী আয়টা। কর পরবর্তী নগদ প্রবাহটা আমার এনপিভির সময় লাগবে। আচ্ছা, এখন আমি কিছু প্রথমেই বলেছিলাম আমি কখন কোন জায়গা থেকে অঙ্কটা করব বা কোন জায়গা থেকে আমি চার্টটা করব, বা চার্টটা আমার কখন করতে হবে না। আমার যদি প্রশ্নে করের হারও দেওয়া থাকে, যদি আমার প্রশ্নের মধ্যে মান দেওয়া থাকে কর পরবর্তী নগদ প্রবাহ, তখন কিন্তু আমার এনপিভি বের করার সময় আমাকে চার্টটা করতে হবে না এনপিভি করার সময়। কিন্তু এরা যদি করতে বলে কর পরবর্তী নগদ প্রবাহ দেওয়া থাকে, তাহলে কর পরবর্তী নগদ প্রবাহ থেকে আবার অবচয় বাদ দিয়ে কর পরবর্তী আয় বের করতে হবে। যদি প্রশ্ন দেওয়া থাকে কর পূর্ব আয়, কি দেওয়া থাকে, কর পূর্ব আয়, তার মানে কি, তারা আমাদের কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দেওয়ার পরে কর পূর্ব আয় বের করে দিয়েছে। তাহলে তখন আমরা কর পূর্ব আয় থেকে বাকি কাজটা করব, তো সামনের 3টা গড় আমরা করব না। যদি আমার প্রশ্ন দেওয়া থাকে কর পরবর্তী আয়, কর পরবর্তী আয় দেওয়া থাকলে ওখান থেকে সরাসরি আমি এরর করতে পারবো, কিন্তু কর পরবর্তী আয়ের মান থেকে আমি এনপিভির মান বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কর পরবর্তী আয়ের সাথে আবার অবচয় বের করে অবচয়টা যোগ করে কর পরবর্তী নগদ প্রবাহ বের করতে হবে। আমরা প্রশ্ন পড়ে বুঝতে হবে আমাকে কোন জায়গা থেকে করতে হবে।
যদি আমরা বুঝতে না পারি সম্পূর্ণ চার্ট করলে ভুল হবে। সম্পূর্ণ চার্ট তখনই করব যদি প্রশ্নে বলা থাকে কর পরবর্তী নগদ প্রবাহ, অথবা যদি বলা হয় অবচয় ও কর পূর্ব নগদ প্রবাহ বা অবচয় ও কর পূর্ব মুনাফা থাকলে সম্পূর্ণ চার্ট করতে হবে। আশা করি তোমরা চার্টটা বুঝতে পেরেছো। আমি মানগুলো আগে বের করে রেখেছি, আমি জাস্ট মানগুলো এখন বসাই দিব। প্রথম বছরের যে পরে যে পরবর্তী বছরগুলো তোমরা একই নিয়মে বের করতে পারবা, তোমরা করবা। আমি জাস্ট মানগুলো বসাই দিচ্ছি। এখানে হবে 20,000, এরপরে এখানে হবে 25, এখানে হবে 30, এরপরে 20, এরপরে করের হার হবে 8,000, এরপরে 10, এরপরে 12, 8,000। কর পরবর্তী আয় হবে 12, 15, এরপরে 18, এরপরে 32, 38,000। শিক্ষার্থীরা, আটটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, প্রশ্ন যদি থাকে ভগ্নাবশেষ মূল্য যদি আমাদের প্রশ্নে থাকতো, সেক্ষেত্রে শেষের বছরে গিয়ে, প্রথম বছর নয়, শেষের বছরে যখন আমি অবচয়টা লিখবো, অবচয়ের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে দিব। অবচয়ের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করবো। সাধারণত যারা এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষায় শুধুমাত্র ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে। আর যারা অনার্সের, ওদের সময় একটা লেখা থাকে চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল বলি আমরা। ওয়ার্কিং ক্যাপিটাল এবং যদি এই ভগ্নাবশেষ মূল্য থাকে, সেটা শেষের বছরে গিয়ে যোগ করে কর পরবর্তী নগদ প্রবাহ আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখন প্রত্যেকটা বছরের কর পরবর্তী আয় আমি পেয়ে গেছি। আমি এখন এই কর পরবর্তী আয় থেকে আমরা একটা বের করব, আর কর পরবর্তী আয় যে অবচয় যোগ করে কর পরবর্তী নগদ প্রবাহ পেলাম, ওটা হচ্ছে আমার এনপিভির জন্য লাগবে। তারপরও আমি একটু বোঝার জন্য লিখে দিচ্ছি, আমার এই মানটা লাগবে এনপিভি বের করার জন্য, আর এই মানটা লাগবে এআরআর বের করার সময়। তাহলে কর পরবর্তী আয় আমাদের যেমন এআরআর সূত্র হচ্ছে কি গড় কর পরবর্তী আয় ডিভাইড বাই গড় বিনিয়োগ। সেক্ষেত্রে গড় কর পরবর্তী আয় আমি কিভাবে বের করব? সাধারণত আমরা গড় বলতে কি বুঝি? কয়েকটা রাশির যোগফলকে আমি যদি রাশি সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমরা গড় পাই। যেমন আমি যদি বলি 5টা মানুষের বয়সের গড় বের করুন, তাহলে 5জন মানুষের বয়স হতে পারে 10, 20, 30, 40, 50, সবগুলো যোগ করব। আর যেহেতু বললাম 5জন মানুষ, তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এখানে কয় বছরের কর মুনাফা দেওয়া আছে? 5 বছর। তাহলে ওই কর পরবর্তী আয় 5 বছরের কর পরবর্তী আয় যোগ করে 5 দিয়ে ভাগ করলেই আমি গড় কর পরবর্তী আয়টা পাবো। তাহলে আমি জাস্ট সবগুলো যোগ করে নিই, যোগ করলে পাচ্ছি আমি মোট কর পরবর্তী আয় 63,000 টাকা। সবাই একটু মনে রাখবা, মোট কর পরবর্তী কত টাকা বের করছি আমি? 63,000 টাকা। এখন আমি এটা মুছে ফেলবো, যেহেতু আমাদের সম্পূর্ণ চার্ট করা আছে। তোমরা একটু দেখে নাও, তারপর আমি একটু বলে রাখি। কর পরবর্তী আমাদের বের হয়েছে প্রথম বছর 6,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা, 12,000 টাকা। আর কর পরবর্তী নগদ প্রবাহ বের হয়েছে 26,000, 32,000, 35,000, 38,000 টাকা এবং 32,000 টাকা। আমি এখন এটা মোছার পরে জাস্ট এআরআর বের করব।
এআরআর বের করার পরে আমি ক্ষয়ে গিয়ে এনপিভির মান বের করব। এনপিভি বের করার সময় আমার লাগবে লাস্টে কর পরবর্তী নগদ প্রবাহ মানগুলো। ওকে, তাহলে আমার গড় কর পরবর্তী আয় সমান সমান হচ্ছে কি, মোট কর পরবর্তী আয় ছিল 63,000 আর ছিল 5 বছর, তাহলে ভাগ করলে আমি পাবো 63,000 ভাগ 5, 12,600 টাকা। এরপরে গড় বিনিয়োগ বের করতে হবে। গড় বিনিয়োগ সমান সমান হচ্ছে কি, প্রাথমিক বিনিয়োগ বা মেশিনের ক্রয় মূল্য যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই 2। তাহলে আমি যদি লিখি মেশিনের মূল্য বা মেশিনের ক্রয় মূল্য, এটাকে প্রাথমিক বিনিয়োগ বলা যায়, যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই 2। আমার যেহেতু প্রশ্নের মধ্যে ভগ্নাবশেষ মূল্য ছিল না, ভগ্নাবশেষ মূল্য শূন্য, তাহলে মেশিনের ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা, যেটা আমরা প্রাথমিক বিনিয়োগ বলছি। তাহলে 1 লক্ষকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 50,000 টাকা। এখন আমাকে বের করতে হবে এআরআর। আমরা জানি এআরআর ইকুয়াল টু কি জানি, এআরআর ইকুয়াল টু হচ্ছে, আমি এখানে লিখি, আমরা জানি এআরআর ইকুয়াল টু গড় কর পরবর্তী আয় ডিভাইড বাই ইনটু 100। তাহলে গড় পরবর্তী কর পরবর্তী কত পেয়েছি, 12,600, আর গড় বিনিয়োগ পেয়েছি 50,000। তাহলে 12,600 ডিভাইড বাই 50,000 ইনটু 100 সমান সমান আমার আনসার হবে কত, 50,000 ইনটু 100, 25.20%। আমার এরর বের হয়েছে, মানে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার বের হয়েছে 25.20%। এখন আমাদের কয়ের আনসার বের হয়েছে 25.20%। হ্যাঁ, এটা একটা স্বাধীন প্রকল্প। অনেক সময় বলা হয়, যদি আমাকে বলা হয় এরর নির্ণয়ের মাধ্যমে তুমি প্রকল্পটির গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো, সেক্ষেত্রে আমাদের যে মূলধন ব্যয় দেওয়া থাকবে, মূলধন ব্যয়ের চেয়ে যদি আমার গড় মুনাফার হার যদি বেশি হয় বা এররের মান বেশি হয়, তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য। আর যদি বর্জনশীল প্রকল্প হয়, সেক্ষেত্রে দুইটা প্রকল্পের মধ্যে যে প্রকল্পের এররের মান বেশি, আমরা ওই প্রকল্পটি গ্রহণ করব। শিক্ষার্থীরা, আমরা এখন সমাধান করে যাব, এনপিভিটা আমরা বের করব। দেখো সবাই, আমি তাহলে এটা মুছে ফেলতেছি, তারপর আমি আরেকবার একটু বলে রাখি। আমরা এরর সূত্র জানি, গড় কর পরবর্তী আয় ডিভাইড বাই গড় বিনিয়োগ। আমরা প্রথমে গড় কর পরবর্তী আয়টা বের করলাম, আমরা চার্টের মধ্যে মোট কর পরবর্তী আয়টা বের করেছি। আর আমার যেহেতু 5 বছরে দেওয়া ছিল নগদ প্রবাহ, তাহলে 5 দিয়ে ভাগ করার পরে আমি পেয়েছি 12,600। আর গড় বিনিয়োগ হচ্ছে মেশিনের ক্রয় মূল্য বা প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই 2, ওখানে পেয়েছি 50,000 টাকা। তাহলে আমরা গড় পরবর্তী আয়কে যখন আমি গড় বিনিয়োগ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা এর মানটা পেয়ে গেলাম, যাকে আমরা গড় উপার্জন হার, গড় আয়ের হার, গড় মুনাফার হার আসতে পারে পরীক্ষায়, সবগুলো একই রকম। এখন আমরা এনপিভি মান বের করব।
এটা তাহলে মুছে ফেলতেছি। আমি সরাসরি লিখে ফেলতেছি এনপিবি সূত্রটা। এনপিবি যেহেতু নগদ প্রবাহগুলো ছিল অসমান এবং আমাদের যে প্রথমে কর পূর্ব নগদ প্রবাহ দেওয়া ছিল, আমি ওই মানগুলো লিখলে হবে না, আমি যে চার্টের মধ্যে কর পরবর্তী যে নগদ প্রবাহের মানগুলো বের করেছি ওই মানগুলো আমার লাগবে। তাহলে আমরা প্রথমে একটু লিখি ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস কে ডি হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ওয়ান প্লাস কে ডি স্কোয়ার plus F3 1 plus KD whole to the power cube plus F4 1 plus KD whole to the power 4 plus F5 1 plus KD whole to the power 5 minus NCO। NCO এর মান হচ্ছে বেটা মেশিনের মূল্য, এটা হচ্ছে 1 লক্ষ টাকার NCO এর মান। তাহলে আমি মানগুলো একটু লিখে ফেলি। আমার ওয়ান এর মান আমরা বের করেছি যেটা কর পরবর্তী নগদ প্রবাহ। আমি বারবার বলতেছি আমরা অবচয় বের করে করের হার বাদ দিয়ে অবচয় বাদ যোগ করার পরে যে মানটা পাবো ওটাই হচ্ছে আমার ওয়ান টু থ্রি ফোর, মানে CF1 CF2 CF3 বলে এগুলোর মান। তাহলে আমরা লিখে ফেলছি 26,000 1 প্লাস 0.12। আমার বাট্টার হার ছিল 12% ক্যাডির মান। এরপরে 32, এরপরে F3 এর মান হচ্ছে 35, F4 এর মান হচ্ছে 38, আর F5 এর মান ছিল 32,000 টাকা। মাইনাস 1 লক্ষ হচ্ছে এনসিওর মান। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো, আমরা যদি ক্যালকুলেশন করি 26,000 বা 1.12 সমান সমান হচ্ছে 23,214। এরপরে 25,510, 24,912, 24,150, 18,158 মাইনাস 1 লক্ষ। তাহলে আমরা বাদ দিলে পাচ্ছি 15,000 ঋণাত্মক মান 944 টাকা। এটা হচ্ছে আমার মান। আমি আবার একটু বলেছি আমরা A1 A2 A3 A4 A5 এর মান সবগুলো আমার কর পরবর্তী নগদ প্রবাহের মানগুলো লিখলাম। বাট্টার হার মানে ক্রেডিট দেওয়া ছিল 12%, যেটা 0.12 লিখলাম, এবং এনসিওর মান দেওয়া ছিল 1 লক্ষ টাকা। আমরা সবগুলো মান যোগ করে এখান থেকে এনসিওর মান বাদ দিলে পেয়েছি 15,944 টাকা, যেটা হচ্ছে পজিটিভ মান বা ঋণাত্মক মান। যদি আমাকে এখানে বলতো গ্রহণযোগ্যতার বিষয়ে, তাহলে আমরা আগেই বলেছিলাম স্বাধীন প্রকল্প হলে এনপিবি ধনাত্মক হলে গ্রহণযোগ্য আর ঋণাত্মক হলে বর্জনযোগ্য। আর যদি পরস্পর বর্জনশীল প্রকল্প হয় সেক্ষেত্রে যেটার এনপিবির মান বেশি সেটা আমরা গ্রহণ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে। আশা রাখতেছি আমরা খুব দ্রুতই শ্রেণীকক্ষে ফিরব এবং তোমরা ততদিন পর্যন্ত পড়াশোনা করো। আর যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমি বলবো তোমরা অনেক দিন ধরে পড়ালেখার বাইরে বা তোমরা শ্রেণীকক্ষের বাইরে বা তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 1 এপ্রিল, এখনো পর্যন্ত তোমরা
নিজেরাই জানো না বা আমরা নিজেরাও জানি না যে আমাদের পরীক্ষা বা কখন হতে পারে। তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় অনেক চেষ্টা করছেন, বা পরিস্থিতি ভালো হলে তোমাদের 14 দিন বা 15 দিন সময় দিয়ে একটা রুটিন দিতে পারে। আমি বলবো তোমরা বাসায় বসে প্রিপারেশন শুরু করো, কারণ যদি রুটিন দিয়ে দিয়ে হঠাৎ করে তোমরা বিপাকে পড়ে যাবে। তাই আমি বলবো পড়াশোনা বাসায় করো, মাথায় রাখো যে পরীক্ষা কয়েক মাসের মধ্যে বা হতে পারে। তোমরা অলরেডি তোমরা জানতে পারবা কখন পরীক্ষা হবে। তো আমি বলবো এখন থেকে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, প্রস্তুতিটা ভালো করে নাও। আশা করি ভালো করতে পারবা, এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ক্লাস বেশি